তার মানে কাকাই সেদিন এখানে হঠাৎ করে এমনি এমনি আসেনি? হ্যাঁ ফির কি, দুয়ে দুয়ে চার করলে তাই দাঁড়াচ্ছে। কিন্তু কাকাই ব্যাগের মধ্যে কি এমন জিনিস রেখেছিল যেটাকে ওইভাবে লুকিয়ে চুরিয়ে বার করতে হলো? আর রাখলোই বা কখন? নীলাদ্রি, তুমি নিশ্চয়ই জানো যে খলের ছলের কোনো অভাব হয় না। কাকাই যখনই ওই জিনিসটা আমাদের ব্যাগ থেকে বের করে থাকুক না কেন, বড় কথা এটা যে কাকাই যে পুটলিটা বার করেছিল ওর মধ্যে নিশ্চয়ই কোনো সাধারণ জিনিস ছিল না। একদমই তাই। ওরকম একটা গোপন জিনিস ও বাড়ি থেকে এখানে পাঠাতে আমাদের ব্যাগটাই হচ্ছে সব থেকে সেফ অপশন। সেটা বলার আর অপেক্ষা রাখে না। শুধু তাই নয়, যেই দুদিনই পুলিশের খানা তল্লাশির ব্যাপার ছিল, সেই দুদিনই কাকাই আমাদেরকে আর মাকে নিজের ঘুঁটি হিসেবে ব্যবহার করেছে, নিজের মাল পাচার করার জন্য ব্যবহার করেছে। প্রথম দিন ঘটনাটা ঘটেছিল বাবার জন্মদিনের পার্টিতে। পুলিশ অফিসার মাকে ওই বাড়িতে নিয়ে গেছিল। ফেরার পথে কাকাই আগ বাড়িয়ে মাকে বাড়ি পর্যন্ত ছাড়তে এসেছিল। আর দ্বিতীয়বার ঘটনাটা ঘটে অষ্টমঙ্গলার দিন। এলাকায় যে নাকাবন্দি হয়েছে সেই খবরটা নিশ্চয়ই কাকাইকে কেউ একটা দিয়েছিল। তাই কাকাই আগে ভাগে ওই জিনিসটা আমাদের ব্যাগে ঢুকিয়ে দিয়েছে, যাতে আমাদের কাঁধে বন্দুক রেখে খুব সহজে এই কাজটা করে নিতে পারে। আর ভালো মতো দেখিয়েছে, কাকাই আমাদের ব্যাগ থেকে সবার নজরের আড়ালে গিয়ে কিছু একটা বের করছে। আর এখানে কাকাইকে সাহায্য করার মতো কে থাকতে পারে, তুমি নিশ্চয়ই সেটা বুঝতে পারছো? হ্যাঁ পারছি। তবে কাকাই যে ইনলিগাল কাজকর্মের সঙ্গে যুক্ত সেটার কিন্তু একটা শক্তপোক্ত প্রুফ পাওয়া গেল। কিন্তু তাতে তো কোনো লাভই হবে না। কেন লাভ হবে না কেন? দেখো, এটা আমাদের কথা আর এটা আমরা বুঝতে পারছি, কিন্তু কোর্টকে শো করার মতো কোনো প্রমাণ কিংবা তথ্য কোনো কিছু তো আমাদের হাতে নেই। আর কোর্ট কিন্তু প্রমাণ ছাড়া কোনো কথাই শুনবে না। তাহলে এবার সেই প্রমাণটাই আমাদের জোগাড় করতে হবে ফিরকি। আমরা এই চক্রান্তের বাইরের দেওয়ালটা ইতিমধ্যেই দেখতে পেয়ে গেছি। এবার সেটাকে ভেঙে আমাদের ভেতরে ঢুকতে হবে। নীলাদ্রি, আমি আমার সাধ্য মতো তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব। ফিরকি, ফিরকি, তাতে যদি আমার প্রাণ চলে যায় না, আমার কোনো ভয় নেই। কিন্তু তোমরা নিজেদের খেয়াল রেখো। ওদের সঙ্গে লড়াই করতে করতে তোমাদের যেন কোনো বিপদ না হয়। ভালো মা, তুমি আমাদেরকে নিয়ে একদম চিন্তা করো না। সেই কোন ছোটবেলা থেকে বলো তো আমরা লড়াই করে যাচ্ছি, তবে এই লড়াইয়ে তোমাকে পাশে পেয়ে আমাদের মনের জোরটা অনেক বেড়ে গেছে। হে ভগবান, দেখো আমি কেমন অভাগী মা, যে নিজের সন্তানকে সামনে পেয়েও মেয়ে বলে কাছে টেনে নিতে পারছি না। তোমার আবার কি বলার আছে? কি বলার আছে তুমি জানো না? যে লোকটার জন্য তোমার মেয়ের এত বড় ক্ষতি হতে যাচ্ছিল, শুধুমাত্র মধুজার সম্মানের কথা ভেবে যে লোকটাকে তুমি কাঠগড়া অবধি টেনে নিয়ে যাওনি, আজ শুধু রোমার কথায় তুমি সেই লোকটার সঙ্গে হাত মিলিয়ে তোমার বাড়ির লোককে শাস্তি দিতে চাইছো। বাজে কথা বলো না। ফিরকি আর লক্ষ্মীকে আমি কখনোই আমার বাড়ির লোক বলে মনে করি না। হ্যাঁ, ওই পুরকাস্ত যে সোজা লোক নয় সেটা আমি খুব হাড়ে হাড়ে চিনি। তবে লক্ষ্মীকে চরম শাস্তি পাওয়ানোর জন্য যতটা নিচে আমায় নামতে হয় আমি নামতে রাজি আছি। শেষ আমি দেখেই ছাড়বো। ভাস্কর, তুমি জীবনে কোনোদিন আমার কোনো কথা শোনোনি, আজকেও শুনবে এমন বিশ্বাস আমার তোমার উপর নেই। তবু তুমিও এটা খুব ভালো করে জানো যে আমার জীবনে আমি কোনোদিন তোমাকে কোনো অসৎ পরামর্শ দিইনি। তাই আজও আরো একবার একটা সৎ পরামর্শ দেবার চেষ্টা করছি। ভাস্কর, আমার কথা শেষ হয়নি এখনো। পৃথিবীর সব থেকে বড় অসুখ কি জানো? প্রতিশোধ, প্রতিহিংসা থেকে জন্মায় সেটা। একটা গোটা কুরু বংশ, তুমি কি গোটা কুরু বংশ ধ্বংস হয়ে গিয়েছিল শুধুমাত্র একটা কারণে। ভাস্কর প্লিজ, স্নেহে অন্ধ হয়ে গিয়ে এমন কোনো কাজ করো না। শুধুমাত্র লক্ষ্মীর ওপর প্রতিশোধ নেবে বলে এমন কোনো কাজ করো না।
যাতে একটা নিষ্পাপ মানুষ শাস্তি পায়, প্লিজ। আমি তো বললাম শুরুতেই, তুমি কোনোদিন আমার কোনো কথা শোনোনি, আজকেও শুনবে এমনটা ভাবিনি, তবু বলাটা আমার কর্তব্য, তোমার স্ত্রী তাই বলছি। যদি তোমার জন্য কোনো নিষ্পাপ মানুষ শাস্তি পায় তাহলে সেটা হবে পাপ, মহাপাপ। কোন পাপ পুণ্যের কথা তুমি বলছো বর্দি? হ্যাঁ, কোন পাপ পুণ্যের কথা তুমি বলছো? যখন লক্ষ্মী আমার স্বামীকে, দাদার নিজের ভাইকে খুন করলো, তখন তোমার পাপ পুণ্যের হিসেব কোথায় ছিল বর্দি? যে দাদা নিজের ভাইকে একবার শেষবারের মতো দেখতে পর্যন্ত পারলো না, যার অগোচরে, যার অনুপস্থিতিতে তার ভাইকে নৃশংসভাবে খুন করা হলো, সেই দাদার কাছে তুমি পাপ পুণ্যের হিসেব চাইছো? না দাদা, আপনি আর কারোর কোনো কথা শুনবেন না। আমি আপনাকে হাত জোর করে বলছি, আপনার ভাইয়ের অসহায় বিধবা স্ত্রী আপনার কাছে হাত জোর করে বলছে, ওদের আপনি ক্ষমা করবেন না বর্তা, ওদের আপনি ক্ষমা করবেন না। আমার স্বামীর হত্যাকারী লক্ষ্মী যতক্ষণ না চরম শাস্তি পাচ্ছে, ততক্ষণ আমি শান্ত হব না। ছোট তুই না বর্তি, তুমি আর আমাকে কোনো কথা বলো না। তোমার তো কিছু হারায়নি, হারিয়েছে আমার। তাই তুমি আমার যন্ত্রণাটা বুঝতে পারছো না, পারবেও না। আমাকে আর কোনো জ্ঞান দিতে এসো না বর্তি, আমাকে আর কোনো জ্ঞান দিতে এসো না তুমি। দরিতা, কি হলো গো? জ্বর কমেনি এখনো? না গো, সেই তখন থেকে তো জলপট্টি দিয়েই যাচ্ছি, গরম কিছুতেই নামছে না। ওই মিনি শয়তানটাকে না আমি দেখে নেব, ওর জন্য আজকে গুরুর এই অবস্থা। ওকে আজ আমি জাহান্নামে পাঠাবো। এই দাঁড়াও, আচ্ছা তোমরা কি মারামারি আর দিদিগিরি ছাড়া কিছুই জানো না? দেখো দেখি হীরার কি অবস্থা, আর তুমি ওর সেবা যত্ন করা ছেড়ে এখন মারামারি করতে যাচ্ছ। তো তাহলে আমি কি করব? আমি কি করব? কনস্টেবল দিদির কাছে যাও, হীরার জ্বরের ওষুধটা নিয়ে এসো। আর শোনো, হীরার খাবারটাও সাথে করে আনবে, আমার বলা আছে, যাও। তুই তোর মেয়েকে খুব ভালোবাসিস, তাই না রে লক্ষ্মী? নিজের সন্তানকে কে না ভালোবাসে বলো তো? ঠিক বলেছিস। জানিস তো, আমারও না একটা ছেলে ছিল, আজ যদি বেঁচে থাকতো তোর মেয়ের মতোই বড় হতো। বেঁচে থাকলে মানে? কি হয়েছিল তোমার ছেলের? মেরে দিয়েছে, ওরা সবাইকে জানে মেরে দিয়েছে। জানিস তো, আমার আসল নাম হীরা নয়, আমার নাম হিরণ। হিরণ, স্বামী ছেলে সবাইকে নিয়ে কি সুন্দর সংসার ছিল আমার। আমার স্বামী এমন একটা চক্করে ফেসে গেল যে আমাদের সব শেষ হয়ে গেল। এটা তুমি কি বলছো হীরা? কিসের চক্কর? কিসে ফেসে গিয়েছিল তোমার স্বামী? কে শেষ করলো সব? ম্যাডাম জি, আমার স্বামী ওর সাথে ড্রাগের ব্যবসায় ছড়িয়ে পড়েছিল। হীরা, হীরা, ম্যাডাম জি কে? হীরা, হীরা তুমি তুমি চুপ করে গেলে কেন? বলো না, ম্যাডাম জি কে? কেউ না, যা তুই শুয়ে পড়, কাল তো কোর্টে ডেট আছে, তো যা। ম্যাডাম জি কে জানতে চাওয়ায় হীরা অমন করে হঠাৎ চুপ করে গেল কেন? আমি নিশ্চিত
হীরা কিছু একটা লুকোচ্ছে, কিন্তু কেন লুকোচ্ছে? ও কি কাউকে ভয় পাচ্ছে? তরিতা, তরিতা, তোমার কতটা কষ্ট হচ্ছে, তুমি কি কি হারিয়েছো সেটা তুমি মুখে না বললেও আমরা সবাই বুঝতে পারছি। তরিতা, তুমি যেমন তোমার স্বামীকে হারিয়েছো, সেরকম আমি আমার ভাইকে হারিয়েছি। বৌদি তার ভাইয়ের মতো দেওরকে হারিয়েছে, মা তার সন্তানকে হারিয়েছে। তরিতা, এই সম্পর্কগুলো কোনোটাই কিন্তু তোমার সাথে রুদ্র সম্পর্ক থেকে ছোট নয়। এই শোকটাও কিন্তু কম না। রঞ্জিনী, এসব কথা থাক, এখন ছেড়ে দাও না। কেন কেন বৌদি? বৌদি, কষ্ট কি আমাদের কারোর হচ্ছে না ওর একার হচ্ছে? ও যেটা করছে না, যে কোনো মানুষ নিউট্রালি দেখলে বলে দেবে যে ও বাড়াবাড়ি করছে। আমি আমি বাড়াবাড়ি করছি? হ্যাঁ, করছো, বাড়াবাড়ি করছো তরিতা। তরিতা, কষ্ট আমাদের সবার হচ্ছে, কিন্তু আমরা না কেউ বদলা নেওয়ার কথা ভাবছি না। একটা মানুষের প্রাণ গেছে বলে আরো একটা মানুষের প্রাণ কেন? আরে বাবা, আমরা আমাদের শোক, তাপ, অভিমান এগুলো কন্ট্রোল করতে পারি বলেই তো আমরা মানুষ, আমরা তো বর্বর পশু নই। কি তুমি তুমি আমাকে এত বড় কথাটা বলতে পারলে রঞ্জিনীদি? হ্যাঁ, বলতে পারলাম, কারণ যতক্ষণ না সত্যি প্রমাণ হচ্ছে ততক্ষণ ফিরকির মতো আমিও এটা বিশ্বাস করি যে লক্ষ্মী এই কাজটা করতে পারে না। তাই নাকি? এত বিশ্বাস তোর? তাহলে ব্যাখ্যা কর, আমরাও একটু শুনি। মা, তুমি তো জানো যে ফিরকি নিজের প্রাণের তোয়াক্কা না করে আমার ছেলে রেহানকে বাঁচিয়েছিল। ফিরকি কিন্তু জানতো যে আমি ওকে পছন্দ করি না, তা সত্ত্বেও এই কাজটা করতে ও দুবার ভাবেনি। মা, কি জানো তো, মানুষের ঘরে আগুন লাগানো বা অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে কাউকে বাঁচানো, এই শিক্ষাগুলো বাচ্চারা তার বাবা মার থেকেই পায়। তাই যে মা তার সন্তানকে এরকম শিক্ষা দিয়েছে সে যে কারোর প্রাণ নিতে পারে, এটা আমি বিশ্বাস করি না। বাকিটা সময় প্রমাণ করবে। কালকেই তোর হিয়ারিং না? দেখো কাল কি হয়। বলা যায় না, হয়তো কালকেই লক্ষ্মী বেকসুর খালাস হয়ে গেল। কি হলো রে ফিরকি? উকিল বাবু তো এখনো আসছেন না, জজ সাহেব তো চলেই আসবেন। আমিও তো সেটা বুঝতে পারছি না রানীমাসি। ফিরকি, উনি তো ফোনটাও ধরছেন না। জজ সাহেব চলে এলে উকিলের খোঁজ করবে, কিন্তু উকিল ছাড়া আমরা কিচ্ছু করতে পারবো না। কি হলো? ফিরকি, রানী, পার্বতী, নীলাদ্রি বাবা ওদের এত চিন্তিত দেখাচ্ছে কেন? মনে হচ্ছে কোনো একটা সমস্যা হয়েছে। রানীমাসি, মাকে এখনই কিছু বলার দরকার নেই, বুঝলে? আমার মনে হয় শরদিন্দুবাবু নিশ্চয়ই কোনো কারণে আটকে গিয়েছেন, উনি ঠিক চলে আসবেন। ফিরকি, আমি বরং বাইরে গিয়ে একবার দেখে আসি। হতেও পারে উনি এখানে আসার পর কোনো কাজে হয়তো আটকে গেছেন। সেটা ভালো। তৈরি তো ফিরকি? যা যা চেষ্টা করার আজকে করে নাও। আচ্ছা, আমি দেখব কি করে তুমি তোমার মাকে বাঁচাতে পারো।
জজ সাহেব তো এসে গেলেন, কিন্তু শরদিন্দু বাবুর তো এখনো দেখা নেই। কি যে করি? আদালত শুনানি শুরু করবার অনুমতি দিচ্ছে। থ্যাংক ইউ ধর্মাবতার। ধর্মাবতার, আজকে শুনানি শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই। এর আগের ডেটে লক্ষ্মী দেবীর মেয়ে ফিরকি দেবীর জবানবন্দির উপর ভিত্তি করে আজকে ডেট দিয়েছিলেন এবং জানিয়েছিলেন তাদের পক্ষের উকিলকে হাজির করতে। কিন্তু আমাকে ক্ষমা করবেন মেলর্ড, শুনানি শুরু হলেও ডিফেন্স কাউন্সিল এখনো হাজির হননি। এটা কি আদালতের সময় এবং আপনার আদেশ অবমাননা করা নয়? আপনার তরফের উকিল কোথায়? ধর্মাবতার, আমার কিছু বলার আছে। আপনার যা বলার ওভাবে নয়, আপনি এখানে এসে বলুন। থ্যাংক ইউ মাই লর্ড। ধর্মাবতার, আমাদের পক্ষের উকিল শরদিন্দু বাবু কোনো কারণবশত এখনো মহামান্য আদালতে এসে পৌঁছাতে পারেনি। তাই আপনার কাছে আমি অনুরোধ করব, যদি আমাদের আর কিছুক্ষণ সময় ধর্মাবতার, মহামান্য আদালতকে আমি একটা কথা জানাতে চাই। অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ মাই লর্ড। ধর্মাবতার, আমাদের প্রতিপক্ষ প্রভাবশালী হওয়ায় কোনো উকিলই আমাদের হয়ে এই কেস লড়তে রাজি হচ্ছিল না। শেষে শরদিন্দুবাবু সাহস করে নিজে থেকে এগিয়ে এসে আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং উনি প্রতিশ্রুতিও দিয়েছেন যে আমাদের হয়ে উনি মহামান্য আদালতের সামনে এই কেসটা লড়বেন। কিন্তু আমার ধারণা এমন কোনো ব্যবস্থা করা হয়েছে যাতে উনি আজ কোনোভাবে কোর্টে এসে পৌঁছাতে না পারে। আমার মনে হয় কোনোভাবে ওনাকে বিপদে ফেলা হয়েছে ধর্মাবতার। আবার সাজানো গল্প, আবার সাজানো গল্প। মেলর্ড, অজুহাত যে কত মুচমুচে আর মুখরোচক করা যেতে পারে সেটা ফিরকি দেবীর কাছে শিখতে হয়। আচ্ছা ফিরকি দেবী, আপনাকে দেখে তো খুব শিক্ষিত বলে মনে হয়। তা আপনি এটা বুঝতে পারছেন না যে এটা কোনো সিনেমা বা সিরিয়াল হচ্ছে না, এটা কোর্ট চলছে, কোর্ট, সত্যিকারের কোর্ট। অর্ডার, অর্ডার। ধর্মাবতার, শরদিন্দু বাবু অত্যন্ত স্বনামধন্য উকিল। উনি কেস স্টাডি করে বুঝতে পেরেছিলেন যে লক্ষ্মী দেবী আসলেই অপরাধী, তার শাস্তি পাওয়াটাই উচিত। অভিযুক্ত কঠোরভাবে শাস্তি পান, সেই জন্য উনি এই কেস থেকে কুইট করেছেন মেলর্ড। এছাড়া আর কোনো কারণ থাকতে পারে বলে আমার মনে হয় না ধর্মাবতার। ও দেখেছো তো ফিরকিরা কিরকম লেজে গুবড়ে হয়ে যাচ্ছে একেবারে। সত্যি ম্যাডাম, আপনার কিন্তু কোনো তুলনা নেই। আপনি তো জাস্ট ফাটিয়ে দিয়েছেন। হ্যাঁ, আপনি যে এইভাবে ফিরকিকে কাট করে দেবেন সেটা কিন্তু আমি স্বপ্ন ভাবতে পারিনি। ধর্মাবতার, তাহলে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে শরদিন্দু বাবু স্বেচ্ছায় এই কেস থেকে কুইট করে গেছেন? না ধর্মাবতার, এটা সম্পূর্ণ একটা ভুল অনুমান। শরদিন্দু বাবুর সাথে কথা বলে এই কয়েকদিনে আমরা বেশ কিছু প্রমাণ জোগাড় করতে পেরেছি। তাছাড়া উনি আমাদের হয়ে কেসটা লড়তে বেশ উৎসাহী ছিলেন। উনি এমনকি আমার মায়ের সাথে ব্যক্তিগতভাবে কথাও বলেছেন। হ্যাঁ হ্যাঁ ধর্মাবতার, উনি আমার থেকে বয়ান নিয়েছিলেন। ধর্মাবতার, আমাদের কাছে যা তথ্য, যা প্রমাণ ছিল, আমরা কিন্তু সবটা শরদিন্দু বাবুর হাতে তুলে দিয়েছি। উনি এখন আমাদের কাছে একমাত্র ভরসা। আপনার কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি, দয়া করে আমাদেরকে আরেকটু সময় দেওয়া হোক এবং শরদিন্দু বাবু যদি কোনো বিপদে পড়ে থাকে তাহলে ওনাকে বিপদ মুক্ত করা হোক। অফিসার রোহন খান। ধর্মাবতার, আপনি কে? আমি শরদিন্দু বাবুর অ্যাসিস্ট্যান্ট। উনি কিছু লিখে পাঠিয়েছেন, আপনি দয়া করে এটা একটু পড়ে দেখুন।
অ্যাডভোকেট শরদিন্দু নাগ এই চিঠিতে লিখেছেন যে উনি স্বেচ্ছায় সজ্ঞানে এই কেস থেকে সরে যাচ্ছেন। উনি আরও লিখেছেন কারণ এই কেস স্টাডি করে তিনি বুঝতে পেরেছেন যে অভিযুক্ত লক্ষ্মী দেবী আসল অপরাধী। তাই আদালতের কাছে তিনি লক্ষ্মী দেবীর যথোচিত শাস্তির আবেদন জানাচ্ছেন।